সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, সাউন্ড বোধহয় এখন ঠিকঠাক শোনা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে 13 জন সংযুক্ত হয়েছে। আচ্ছা, আমাদের সাথে মোটামুটি অনেকে যুক্ত হয়েছে। আমাদের সাথে মোটামুটি অনেকে যুক্ত হয়েছে। আচ্ছা, হোয়াইট বোর্ডের উপরে উপরে মোবাইল যে রাখছি, মোবাইলের ছায়াটা পড়তেছে। আশা করি সমস্যা হবে না দেখতে। আচ্ছা, আমাদের সাথে আমরা আর একটু ওয়েট করি, একটু পরে আমরা শুরু করব। আহ, দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। আচ্ছা, মুনতাসিরুল মমিন মুয়াজ। আচ্ছা, সেকেন্ড পেপার কেন? আমরা আসলে এখন আমাদের ফ্রি ক্লাসগুলোই করতেছি, আমরা এখনও আমাদের মেইন লেসনে প্রবেশ করিনি। আমরা মেইন লেসনে প্রবেশ করলে তখন আস্তে আস্তে আমরা সিকোয়েন্সিয়ালি আগাবো। যেহেতু আমরা গত ক্লাসে ফার্স্ট পেপার দেখেছি, সেহেতু আমরা এই ক্লাসের সেকেন্ড পেপারটা একটু দেখব। তার কারণটা হচ্ছে এই যে অধ্যায়টা পরিমাণগত রসায়ন, এটা অনেক সময় কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসে দিয়ে দেয় আসলে। তো আমরা যেহেতু ফ্রি ক্লাস করছি, সেজন্য আমরা আসলে এই অধ্যায়টা আজকে চুজ করেছি। তবে আমরা যখন মূল ক্লাসে প্রবেশ করব, তখন আমরা সিকোয়েন্সিয়ালি আগাবো আসলে। আচ্ছা, আমাদের সাথে মোটামুটি অনেকেই সংযুক্ত হয়েছে। তো যে কথাটা প্রথম বলতে হবে সেটা হচ্ছে যে আহ, আমাদের যে আজকের অধ্যায়টুকু সেটা আমরা দেখতেই পাচ্ছি, রসায়ন দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। এখান থেকে আমরা একটা টপিক আজকে চুজ করেছি, ঘনমাত্রার বিভিন্ন একক সম্পর্কে। সো ঘনমাত্রার বিভিন্ন এককগুলো নিয়ে আমাদের এর আগে বোধ হয় না বেশি কিছু ছিল। তো আজকে আমরা মোটামুটি একদম বেসিক যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব আসলে। আমার সাথে আমি দেখতে পাচ্ছি প্রায় 24 জন সংযুক্ত হয়েছে। আহ, যারা এখনও সংযুক্ত হয়নি, তোমার বন্ধু যদি জানা থাকে তাহলে তুমি তাকে জানিয়ে দিতে পারো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের যে মূল বিষয়বস্তু সেটা শুরু করতে যাচ্ছি। সুতরাং যদি এখনও কেউ জয়েন করে না থাকে তাহলে তাকে তুমি জানিয়ে দিতে পারো। আচ্ছা,
আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি তাহলে। যতটুকু মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, সাউন্ড শোনা যাচ্ছে, ঠিকভাবে দেখা যাচ্ছে, আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি ফার্স্ট ইয়ার যারা রয়েছে তাদের জন্য রসায়নের ফ্রি ক্লাস সানওয়াইজ একাডেমিক কেয়ার থেকে আয়োজন করা হয়েছে। সেই ফ্রি ক্লাসের আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের যে রসায়ন দ্বিতীয় পত্র, সেই রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। এবং সেই পরিমাণগত রসায়ন থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য, সেটা হচ্ছে ঘনমাত্রার বিভিন্ন একক। সেই ঘনমাত্রার বিভিন্ন এককগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব, এবং এখানে যে বেসিক বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা এখনও যারা সংযুক্ত হয়নি তাদেরকে জানিয়ে দিতে পারো আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করছি। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রাটা আসলে আমাদের কেন জানা প্রয়োজন? যেহেতু আমরা ঘনমাত্রার বিভিন্ন একক সম্পর্কে জানবো আজকের ক্লাসে, সেহেতু আমাদের আসলে প্রথমে যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে ঘনমাত্রাটা আসলে আমাদের কি কাজে লাগে, অথবা ঘনমাত্রা দিয়ে আমরা কি বুঝতে পারি, সেই বিষয়টা আসলে আগে আমাদের জানা প্রয়োজন। তো প্রথমে ঘনমাত্রা সম্পর্কে বলতে গেলে যে বিষয়টা আমাকে বলতে হবে যে ঘনমাত্রা মূলত আমাদের কি প্রয়োজন হয়, বা কোন কোন ক্ষেত্রে আমরা ঘনমাত্রার ইউজ করে থাকি। তোমাকে যদি আমি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, আমরা সকলেই জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা শক্তিশালী ক্ষার। তো এই ক্ষারটা কতটুকু শক্তিশালী সেই বিষয়টা আমাকে বুঝতে সাহায্য করবে এই ঘনমাত্রা। অথবা আমি যদি কোনো একটা অ্যাসিডের কথা বলি, সেটা যে কোনো অ্যাসিডই হতে পারে। ধরো আমরা এখান থেকে বলছি যে আমার সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটা আসলে কি পরিমাণে শক্তিশালী সেটা আমাদেরকে বুঝতে সহায়তা করে এই ঘনমাত্রা। এখন আসলে বলতে গেলে এখানে আমাকে আরেকটা কথা বলতেই হয় যে অ্যাসিড শক্তিশালী বা ক্ষার শক্তিশালী এই বিষয়টা আসলে কিসের উপর নির্ভর করে। আমরা যদি বলি সালফিউরিক অ্যাসিডের কথা, তাহলে আমরা জানি যে অ্যাসিডের যেই সাধারণ ধর্ম, অ্যাসিড আমাদেরকে প্রোটন দান করে, জলীয় দ্রবণে প্রোটন দান করে। আমরা সকলেই জানি যে অ্যাসিডগুলোর সাধারণ ধর্মই হচ্ছে যে তারা জলীয় দ্রবণে আমাদেরকে প্রোটন দান করবে। এখন আমরা তাহলে শক্তিশালী অ্যাসিড কাকে বলবো, বা এই শক্তি মাত্রাটা কিভাবে নির্ভর করে আসলে? তো যেই অ্যাসিডটা জলীয় দ্রবণে যত বেশি পরিমাণে আমাদেরকে প্রোটন দান করতে পারবে সেই অ্যাসিডটাকে আমরা তত বেশি শক্তিশালী বলবো। ঠিক একইভাবে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথাই ধরি, তাহলে আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, এবং ক্ষারের যে সাধারণ ধর্ম সেটা আমরা সকলেই জানি। ক্ষারের সাধারণ ধর্ম হলো ক্ষার আমাদেরকে OH মাইনাস আয়ন, এই OH মাইনাস আয়নটা জলীয় দ্রবণে দান করে হচ্ছে ক্ষার। তাহলে এইখান থেকে যে বিষয়টুকু আমরা বুঝতে পারি যে শক্তিশালী ক্ষার, যে যত বেশি শক্তিশালী ক্ষার সে তত বেশি জলীয় দ্রবণে আমাদেরকে OH মাইনাস আয়ন দান করবে। এই হচ্ছে মোটামুটি ক্ষারের শক্তিমাত্রা বা অ্যাসিডের শক্তিমাত্রা যদি আমরা বলি, তাহলে সেই বিষয়টা আমরা এখান থেকে সহজেই বুঝতে পারছি যে অ্যাসিডের শক্তিমাত্রা কিংবা ক্ষারের শক্তিমাত্রা বলতে আসলে আমরা কি বুঝাই, কে কতটুকু শক্তিশালী ক্ষার অথবা কে কতটুকু শক্তিশালী অ্যাসিড, সেটা আসলে কোন বিষয়টুকুর উপর নির্ভর করে। তো এখন যেই বিষয়টার দিকে আমরা যাচ্ছিলাম যে ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাটাই আমাদেরকে ধারণা দিবে যে একটা অ্যাসিড আসলে জলীয় দ্রবণে কি পরিমাণে প্রোটন দান করবে, এবং একটি ক্ষার জলীয় দ্রবণে কি পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন, যেটা আমরা বলি OH মাইনাস আয়ন, সেটা দান করবে। তো আমরা ঘনমাত্রার বিভিন্ন একক সম্পর্কে পরিচিত হয়েছি মোটামুটি। সেই সম্পর্কে প্রথম আমাদের যেই এককটা সেটা হচ্ছে মোলারিটি,
এবং এই মোলারিটি এককটাই আমাদের আসলে মোটামুটি বেশি প্রয়োজন হবে আসলে সব ক্ষেত্রেই। এবং এই সম্পর্কে আসলে আজকে আমাদের পুরো ক্লাসটা আমরা আজকে সাজিয়েছি। তো মোলারিটি সম্পর্কে বলতে গেলেই প্রথমে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, আচ্ছা এখানে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে মোলারিটির সংজ্ঞাটা লিখে নিতে পারো। আমি মোলারিটির সংজ্ঞাটা তোমাদের বলছি, তোমরা লিখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি আর খাতায় মোলারিটির সংজ্ঞাটা লিখছি না। সবাই কি সাথে খাতা কলম নিয়ে রেডি আছো কিনা? আমি কি বলা শুরু করতে পারি? তোমরা একটু জানাও আমাকে। আমি তাহলে মোলারিটির সংজ্ঞাটা বলতে শুরু করি, তোমরা লিখতে পারো আমার সাথে সাথে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা তাহলে মোলারিটির সংজ্ঞাতে চলে যাচ্ছি। মোলারিটির সংজ্ঞাটা যদি আমরা বলি, মোলারিটির সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়। এখানে অবশ্যই একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি এখানে লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে যে বিষয়টা, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব, এখানে কিছু বিষয় আছে যেগুলো তোমাদের কাছে হতে পারে একেবারেই নতুন, সেগুলো সম্পর্কে আমরা আজকে ক্লাসে জানার চেষ্টা করব। সুতরাং এই নতুন বিষয়গুলো দেখে ঘাবড়ে যাওয়ার একদম কোনো কারণ নেই। তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো এখানে আমি নোট করছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে সংজ্ঞাটা লিখে ফেলো। তো প্রথমে আমি বললাম নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। আমি আবারও বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। আমরা আশা করি সবাই এই পর্যন্ত লিখে ফেলেছি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, সেই মোল সংখ্যাটুকুকেই আমরা বলি ওই দ্রবণের মোলারিটি। সবাই কি লিখতে পেরেছো কিনা, নাকি আমি তাও আরেকবার রিক্যাপ করছি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, সে মোল সংখ্যাকে ওই দ্রবণটির মোলারিটি বলা হয়। এখান থেকে আমরা 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করেছি। সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের 1 লিটার দ্রবণ, এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টুকু সেটা হচ্ছে এখানের যে মোল কথাটি আমরা বলেছি সেটা। আমি আশা করি সকলের লেখা শেষ হয়ে গিয়েছে। আমি তাহলে এই বিষয়টার মধ্যে একটু আমরা গভীরে প্রবেশ করে আরেকটু আলোচনার চেষ্টা করি। প্রথমেই যে বিষয়টা আমাদের সামনে আসছে, যে নির্দিষ্ট তাপমাত্রায় অবশ্যই আমাদেরকে মোলারিটি গণনা করতে হবে। এখন প্রথম বিষয় যেটা আমাদেরকে বুঝতে হবে, যে কেন নির্দিষ্ট তাপমাত্রায়। আমি আশা করি তোমাদের এই পর্যন্ত লেখা হয়ে গিয়েছে। আমি এর পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। প্রথমেই আমাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেই বিষয়টি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কেন। আমরা এখান থেকে একটা কথা বলেছি, যে আমরা যেই মোলারিটিটা গণনা করি সেই মোলারিটির ক্ষেত্রে আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা 1 লিটার দ্রবণ নিয়ে এই ক্ষেত্রে মোলারিটি গণনা করি। এখন তোমরা সকলেই জানো যে আমাদের আয়তনটা তাপমাত্রার উপর নির্ভরশীল। ধরো আমি যদি 1 লিটার
কোনো একটা দ্রবণ নিয়ে কাজ করলাম, কিন্তু সেখানে তাপমাত্রাটা আমি বেড়ে গেল বা কমে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আয়তন পরিবর্তন হয়ে যাবে। এবং আয়তন যদি পরিবর্তন হয়ে যায়, আমরা জানি মোলারিটিও পরিবর্তন হয়ে যাবে। যেহেতু আয়তন পরিবর্তন হলে মোলারিটিও পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি যে মোলারিটিটুকু গণনা করছি সেটা কিন্তু আর ধ্রুব থাকছে না, সেই ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। যার কারণে আমরা বলছি যে আমরা যখন মোলারিটি গণনা করব, তখন আমরা অবশ্যই এই ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখবো, যেন আমাদের তাপমাত্রাটা নির্দিষ্ট থাকে। সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আমাকে একটু জানাতে হবে আমি যতটুকু এখন পর্যন্ত বলার চেষ্টা করেছি সবাই কি বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে না পারো তাহলে বিষয়গুলো আমি আরেকবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তোমরা বলছো আরেকবার বোঝানোর জন্য, অবশ্যই আমি আরেকবার বলছি। আমি যে বিষয়টা বলতে চেয়েছি তোমাদেরকে, এর আগে আমরা বলেছি যে মোলারিটির সংজ্ঞাতেই আমরা দেখেছি যে নির্দিষ্ট তাপমাত্রায় আমাদেরকে 1 লিটার দ্রবণ নিতে হবে, এবং ওই 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকবে সেটাকেই বলেছি আমরা মোল সংখ্যা। এবং ওখান থেকে অলরেডি আমরা 3টা বিষয় নোটও করেছিলাম। সেটা হচ্ছে 1 লিটার দ্রবণ প্রথম কথা, তারপরে যে বিষয়টুকু ছিল সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে আমাদের। আমরা বলেছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রা, এখন আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি যে নির্দিষ্ট তাপমাত্রা, এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট তাপমাত্রা বিষয়টা গুরুত্বপূর্ণ মোলারিটির ক্ষেত্রে এই কারণে যে আমরা বলেছি আমরা এখানে 1 লিটার দ্রবণ নিয়ে কাজ করছি। আমরা সবাই জানি যে এই লিটারটা হচ্ছে আয়তন, যেটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভলিউম। আমরা জানি লিটার হচ্ছে আয়তনের একক, এবং আমরা সকলে এও জানি যে আয়তন তাপমাত্রার সঙ্গে পরিবর্তন হয়। এবং আমি এখানে এটাই বলার চেষ্টা করছি যে আমরা যদি নির্দিষ্ট তাপমাত্রায় মোলারিটি গণনা না করি তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে। প্রথমত যে সমস্যাটা আমাদের হতে পারে সেটা হচ্ছে, যেহেতু আয়তন তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়, সেহেতু যদি আমরা নির্দিষ্ট তাপমাত্রা না রাখি তাহলে আয়তন পরিবর্তিত হয়ে যাবে, এবং আয়তন পরিবর্তন হলে সেই ক্ষেত্রে মোলারিটিটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টুকু দাঁড়াচ্ছে, যদি আমি নির্দিষ্ট তাপমাত্রায় মোলারিটি গণনা না করি তাহলে আমি যেই মোলারিটিটা গণনা করব সেই মোলারিটির মানটা সঠিক আসার সম্ভাবনাটা কমে যায়, এটার মধ্যে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। এই কথাটাই আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এইবার আমরা একটু চলে যাব মোল কথাটির মধ্যে। আমরা এর আগে বলেছি যে 3টা বিষয় সম্পর্কে আমরা বলেছি, একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রার কেন প্রয়োজন, আর মোলারিটির ক্ষেত্রে আমরা অবশ্যই 1 লিটার দ্রবণ নিয়ে কাজ করব। এখন যে বিষয়টা আমাদের সামনে চলে আসে যে 1 লিটার দ্রবণটাকে আমরা বিভিন্ন এককেও প্রকাশ করতে পারি, যে বিষয়টা আসলে পরীক্ষার সময় খুবই ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। দেখা যায় যে তারা 1 লিটার না বলে অন্য বিভিন্ন একক দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করে। তো সেই সম্পর্ক আমরা একটু জেনে নিতে পারি। আমরা যে বিষয়টা জেনে নিতে পারি যে 1 লিটার, সেটাকে আমরা লিখতে পারি 1000 মিলিলিটার। আশা করি এটা বুঝতে কারো সমস্যা নেই, সকলেই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা এই 1 লিটারকে বলে দিতে পারি 1000 মিলিলিটার, এবং এই 1000 মিলিলিটারটাকেই আমরা বলতে পারি 1000 সেন্টিমিটার কিউব। এবং এই জিনিসটাই আমরা লিখতে পারি 1000 সিসি। আচ্ছা, এই 1000 সিসি, এটা বোধহয় এখানে দেখা যাচ্ছে না, আমি নিচে আবার লিখে দিচ্ছি। এই 1000 সিসির মানে হলো সেন্টিমিটার কিউব। এটা সম্পর্কে আশা করি কারোর কোনো সমস্যা নেই।
এবং আরেকটা বিষয় লেখা যায় সেটা হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তোমরা আশা করি এই এককগুলো সম্পর্কে ধারণা রাখো, এবং এই এককগুলো সম্পর্কে আসলে তোমাদেরকে ভালো ধারণা রাখতেই হবে যদি তোমরা এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটাকে ভালোভাবে আয়ত্ত করতে চাও। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা বলেছি এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব সমান সমান 1000 সিসি, যেটাকে আমরা ফুট হবে সেন্টিমিটার কিউব, এবং সেটাকে আমরা লিখতে পারি 1 ডেসিমিটার কিউব। তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেননা পরীক্ষার প্রশ্নে এভাবে আমাদেরকে এককগুলো পরিবর্তন করে দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে কনফিউজ করার চেষ্টা করা হতেই পারে, এবং এটাই আসলে আমাদের পরীক্ষায় করা হয়। সুতরাং এই বিষয়টা সম্পর্কে অবশ্যই তোমরা ভালোভাবে ধারণা রাখবে বলে আমি আশা করছি। তো আমরা অলরেডি 2টা বিষয় কভার করে ফেলেছি। আজকে মোলারিটির যেই ক্লাসের জন্য যে গুরুত্বপূর্ণ ছিল আমাদের যে 2টা বিষয়, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রাটা কেন প্রয়োজন আমাদের, এবং অবশ্যই আমরা যখন মোলারিটি গণনা করব আমরা সেই মোলারিটি গণনার ক্ষেত্রে 1 লিটার দ্রবণ নিয়ে মোলারিটি গণনা করব। তাহলে এই বিষয়টা আমি আশা করি কারো কোনো সমস্যা নেই এই পর্যন্ত। এখন আমরা যে বিষয়টাতে চলে যাব, আমরা আরেকটা কথা বলেছিলাম, আমরা আমাদের সংজ্ঞাতে বলেছিলাম যত মোল দ্রবীভূত থাকে, এই বিষয়টা আমরা আমাদের সংজ্ঞাতে বলেছিলাম, যেখানে অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে এই মোল কথাটি। তো এই মোল কথাটি আসলে কি? আমরা মোলের জন্য একটা সূত্র লিখছি, তোমাদের কাছে অনেক কিছু নতুন লাগতে পারে, তোমরা মোটেও ঘাবড়ে যাবে না। আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব, আশা করি তোমাদের কাছে বিষয়গুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, মোল সংখ্যা, মোল সংখ্যা একে প্রকাশ করা হয় এন দিয়ে। আচ্ছা, আমরা বলছি যে মোল সংখ্যা এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে, এবং এই এন সমান সমান ডাব্লিউ বাই এম। এই কথাগুলোর মানে কি আমরা এইটাই দেখব আজকে। ডাব্লিউ মানে আসলে ওয়েট, ওয়েট মানে হচ্ছে ভর। আর আমরা জানি যে আমরা যখন কোনো, ধরো সালফিউরিক অ্যাসিড নিয়ে আমি কাজ করছি, আমার কাছে কতটুকু সালফিউরিক অ্যাসিড আছে ওটাই হচ্ছে আমার কাছে সালফিউরিক অ্যাসিডের ভর। সুতরাং সালফিউরিক অ্যাসিডের ভর যদি আমার কাছে যতটুকু সালফিউরিক অ্যাসিড আছে, আমি বলছি আমার কাছে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। আমরা একটা ধরে নিচ্ছি এই বিষয়টা, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা বলে দিচ্ছি যে আমাদের কাছে 9.8 গ্রাম পরিমাণে সালফিউরিক অ্যাসিড আছে। হ্যাঁ, আশা করি এখন দেখা যাচ্ছে। সরি, আমি দেখতে পাইনি যে খাতাটা আসলে সরে গিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছিলে না। আমি আশা করি এখন তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা যে জায়গাটায় ছিলাম, আমরা বলতে চাচ্ছিলাম যে মোল সংখ্যা এন। আমি আবার একটু বলি, আমরা আমাদের সংজ্ঞায় বলেছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে আমরা বলছি মোলারিটি। তো আমরা 1 লিটার সম্পর্কে এবং নির্দিষ্ট তাপমাত্রা কেন লাগবে সেই বিষয় সম্পর্কে কিছুটা জেনেছি। এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মোল কথাটি। তো আমরা বলেছি যে মোল সংখ্যা সেটাকে প্রকাশ করা হয় এন দিয়ে, এবং এই এন সমান সমান আমরা বলেছি ডাব্লিউ বাই এম। আচ্ছা, এখান থেকে আমরা বলেছি যে ডাব্লিউ কি? ডাব্লিউ, এই ডাব্লিউ সমান সমান হচ্ছে আমার কাছে যে পরিমাণে ভর আছে, মানে আমি যেইটুকু সালফিউরিক অ্যাসিড যদি বলি, অথবা যদি আমি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা এরকম যে কোনো অ্যাসিড বা যে কোনো ক্ষার, এগুলো নিয়ে যখন আমরা কাজ করি আমার কাছে যেই পরিমাণে রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ। আর আমি যখন বলবো যে এমটা কি, এমটা হচ্ছে তার আণবিক ভর কতটুকু। এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, এই জিনিসটা একটু আমাকে জানাও সবাই।
সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? আমি আবারও বলছি, আমাকে জানাও সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলরেডি একজন বলেছে, তাফহিম হাসান, হান্নান লিটন, মুনতাসিরুল মমিন। হ্যাঁ, 98 গ্রাম। আমরা সকলেই জানি যে সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর এবং আমরা বলেছি যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরকে আমরা প্রকাশ করি এম দিয়ে, এবং এই এম সমান সমান হচ্ছে 98 গ্রাম। আচ্ছা, এম কেন বলছি আমরা? এম এর পূর্ণ রূপটা যদি জানতে চাই, এম হচ্ছে মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট আমি আবারও লিখে দিচ্ছি এখানে। মলিকুলার ওয়েট, আণবিক ভর। এবং এই আণবিক ভরটাকেই আমরা ইংলিশে বড় হাতের এম দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টুকু দেখতে পাচ্ছি সেটা যদি আমরা দেখি, আমরা বলেছি মোল সংখ্যা এন সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এম। আমরা এর আগে যে একটা উদাহরণ দেখার চেষ্টা করছিলাম, সেখানে আমরা বলেছি আমাদের কাছে সালফিউরিক অ্যাসিড রয়েছে 9.8 গ্রাম। তাহলে আমরা বলবো যে সালফিউরিক অ্যাসিডের যে ভরটুকু আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে 9.8 গ্রাম। এবং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা তোমরা অনেকেই বলতে পেরেছো, তোমাদের সকলকে ধন্যবাদ যারা বলতে পেরেছো। এবং এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটুকু হচ্ছে 98 গ্রাম। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাতে পারো। আচ্ছা, নাইমুর বলছো যে লাস্ট পেজের লেখা একটু বাকি ছিল। আচ্ছা, আমরা তাহলে এখান পর্যন্ত দেখি, আমরা একটু আগের পেজটা আরেকবার দেখে আসি। আচ্ছা, আমরা আশা করি আমাদের এই পেজটা লেখা শেষ সকলেরই। যারা এখনো লিখতে পারোনি তারা একটু লিখে নিতে পারো। আচ্ছা, আমরা আমাদের যেই টপিকটা ছিল, যা মূল সংখ্যা নিয়ে যে আমরা পড়ছিলাম, আমরা সেই মূল সংখ্যায় চলে যাচ্ছি। মূল সংখ্যা সম্পর্কে তাহলে আমরা বলেছি যে মূল সংখ্যা n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এবং আমরা বলার চেষ্টা করেছি যে ডাব্লিউ মানে হচ্ছে যতটুকু ভর আমার কাছে রয়েছে, এবং এম মানে হচ্ছে আণবিক ভর। আমি আশা করি আণবিক ভর সম্পর্কে সকলেই জানো। এই বিষয়টা নিয়ে আর আমরা বিস্তারিত আলাপ করছি না আজকের ক্লাসে। তো এখন তোমরা আমাকে বলতেই পারো যে আমি যদি এখান থেকে বলতে চাই যে এখানে আমার কাছে কত মোল সালফিউরিক অ্যাসিড রয়েছে, তোমরা কি আমাকে এটা বের করে দিতে পারবে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আমি এখানে বলেছি যে আমাদের কাছে সালফিউরিক অ্যাসিড রয়েছে 9.8 গ্রাম, এবং আমরা সকলেই জানি যে সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভরটুকু সেটা হচ্ছে 98 গ্রাম। আমি বলছি যে আমি যদি বলতে চাই এখান থেকে আমার কাছে কত মোল সালফিউরিক অ্যাসিড রয়েছে,
তাহলে সেটা আমরা কিভাবে বের করব তোমরা একটু আমাদেরকে জানাও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কমেন্টে অনেকেই লিখে ফেলেছো। মুনতাসিরুল মোমিন মুয়াজ, তুমি লিখেছো 1/10। হ্যাঁ, ঠিকই আছে, 1/10। আমরা এখানে আসলে কি করছি, আমাদের কাছে ডাব্লিউ এর ভ্যালু রয়েছে 9.8। আমরা এখানে ডাব্লিউ এর ভ্যালুটা বসাই দিই। ডাব্লিউ এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই 9.8, আমরা এম এর ভ্যালু পেয়ে গিয়েছি এখানে 98। আমরা বুঝতেই পারছি এখানে কি হবে, 1/10, তার মানে বোঝাই যাচ্ছে 0.1। এখন একটা প্রশ্ন আমাদের কাছে চলেই আসবে যে 0.1টা আসলে কি। এখন তোমরা অনেকেই লিখে ফেলছো 0.1 মোলার। হ্যাঁ, তোমরা অনেকেই লিখে ফেলেছো 0.1 মোলার, তবে এই 0.1 মোলারটা সঠিক নয়। কেন, আমরা গণনা করছি মোল সংখ্যা বা আমাদের কাছে কত মোল রয়েছে। আমরা কিন্তু এখনও মোলারিটি বলিনি, কারণ মোলারিটি যদি আমাদেরকে বুঝতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে আমরা 1 লিটারে কাজ করেছি এবং আমাদের সেখানে নির্দিষ্ট তাপমাত্রা ছিল। সুতরাং আমরা এখন পর্যন্ত যা বের করেছি সেটা হচ্ছে আমাদের কাছে কত মোল অ্যাসিড রয়েছে, কত মোল সালফিউরিক অ্যাসিড রয়েছে। সুতরাং আমি যদি বলি এখানে আমি 0.1 কি পেয়েছি, আমি এখানে 0.1 মোল পেয়েছি। তোমরা সকলে কি এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি সামনের দিকে অগ্রসর হব। আচ্ছা, আমরা চাইলে একটা উদাহরণ দেখে ফেলতে পারি। আমরা যদি একটা উদাহরণ দেখে ফেলি এইভাবে, যে আমার কাছে যদি আমি বলি সালফিউরিক অ্যাসিড এর, আমি যদি বলি সালফিউরিক অ্যাসিড এর 500 ml দ্রবণ, আমি যদি বলি সালফিউরিক অ্যাসিড এর 500 ml দ্রবণ, সেই দ্রবণে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত। তোমরা আশা করি সকলেই দেখতে পাচ্ছ। 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে। আমাকে যদি এখন প্রশ্ন করা হয় দ্রবণের মোলারিটি কত, তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখতে পারো। আমি অবশ্যই এই বিষয়টুকু আজকে আলোচনা করব, তবে তোমরা চাইলে একটু চেষ্টা করে দেখতে পারো। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা চেষ্টা করে দেখতে পারো। যদি তোমরা অ্যান্সারটা পেয়ে যাও তবে আমাকে জানাও। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া ভিডিও হ্যাং করছে। ভিডিও যদি হ্যাং করে তাহলে আমি আশা করি তোমার নেট কানেকশনে হতে পারে কোনো সমস্যা রয়েছে।
কারণ সকলেই আশা করি দেখতে পাচ্ছে এখন পর্যন্ত। আচ্ছা, একজন লিখেছো যে 0.2 মোল। হ্যাঁ, 0.2 মোল, এই বিষয়টা ঠিক আছে, কিন্তু এখান থেকে আমি চেয়েছি যে মোলারিটিটা কতটুকু। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি 0.2 মোলার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটু করে দেখি, এই ম্যাথটুকুই আমরা আজকে করার চেষ্টা করি। তো প্রথমে আমাদের যেই বিষয়টুকু জানতে হবে, এখান থেকে দুইটো বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের কাছে কত লিটার দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের কাছে 500 ml দ্রবণ রয়েছে এবং সেই দ্রবণের মধ্যে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত। তো আমরা প্রথমেই যে বিষয়টা লিখব সেটা হচ্ছে 500 ml দ্রবণে, দ্রব বলতে এখানে আমরা বুঝাচ্ছি সালফিউরিক অ্যাসিড। আমরা দ্রব না লিখে সালফিউরিক অ্যাসিডও লিখতে পারি। দ্রব আছে 9.8 গ্রাম। এই বিষয়টা আশা করি সকলেই বুঝতে পেরেছো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা বলছি যে আমাদের 500 ml দ্রবণে আমাদের কাছে দ্রব মানে সালফিউরিক অ্যাসিড রয়েছে 9.8 গ্রাম। আমি লিখে দিই দ্রব মানে সালফিউরিক অ্যাসিড। এবার আমাদের মোলারিটি শর্তগুলোর দিকে তাকাতে হবে। আমরা মোলারিটি শর্তের জন্য বলে দিয়েছিলাম যে আমাদের দেখতে হবে 1 লিটার দ্রবণে। এখানে কিন্তু আমাদের একটা বিষয় আমরা এড়িয়ে গিয়েছি বলতে গেলে, সেটা হচ্ছে প্রশ্ন করার সময় কিন্তু আমরা তাপমাত্রার উল্লেখ করে দেইনি। প্রশ্নে যদি তাপমাত্রার উল্লেখ করে না দেয়, তোমাকে ধরে নিতে হবে তাপমাত্রাটা অবশ্যই সেখানে নির্দিষ্ট ছিল, কেননা নির্দিষ্ট যদি তাপমাত্রা না হয় সেখানে আমরা মোলারিটি গণনা করতে পারবো না। এবং কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে বলেও দিতে পারে যে তাপমাত্রা ছিল, ধরো যদি আমরা বলি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা তোমাকে বলেও দিতে পারে। সুতরাং এই বিষয়টা নিয়ে ঘাবড়ে যাওয়ার একদমই কোনো প্রয়োজন নেই। মোলারিটি বললেই আমরা বুঝে নিব যে সেখানে তাপমাত্রাটুকু নির্দিষ্ট। তো এখানে আমাদের যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা মোলারিটির সংজ্ঞাতে দেখেছি যে নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন হবে আমাদের, এবং আমাদের মোলারিটি গণনার জন্য 1 লিটার দ্রবণ গুরুত্বপূর্ণ। তো আমরা বলেছি আমাদের 500 ml দ্রবণে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে। এটা আমরা আমাদের প্রশ্ন থেকে পেয়েছি। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মোলারিটি বের করব। সুতরাং মোলারিটি বের করার জন্য আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে 500 ml দ্রবণে তো আমাদেরকে প্রশ্নে দিয়ে দিয়েছে, আমাদেরকে বের করতে হবে 1000 ml। আমরা সকলেই দেখেছি এর আগে 1 লিটার সমান 1000 মিলিলিটার। এখন আমরা দেখব 1000 ml দ্রবণে কি পরিমাণে দ্রব রয়েছে। ঐকিক নিয়ম, আশা করি তোমরা সকলেই পেরেছো এই বিষয়টা। আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে আমরা যেটা পাবো 9.8 ইন্টু 1000 ডিভাইডেড বাই 500। এটা যেটা পাবো এটা আমরা মোলারিটি পাবো, মোলারিটি এককে যেটা, সেটাই আমরা পেয়ে যাব এই ইকুয়েশনটুকু করলে। আশা করি তোমরা সকলেই এই বিষয়টুকু পেরেছো। আমি যতটুকু করেছি এতটুকু কি সবাই করতে পেরেছো কিনা আমাকে একটু জানাতে হবে। হ্যাঁ, আমরা হিসাবটুকু করেই ফেলতে পারি। আমরা যদি এখানে কাটাকাটি করি, আমরা জানি এখানে 2 আসবে এবং 9.8 ইন্টু 2, তাহলে আমরা পেয়ে যাব 19.6 গ্রাম। তাহলে এইখান পর্যন্ত আমরা যে বিষয়টুকু সম্পর্কে জানতে পারলাম সেটা হচ্ছে 500 ml দ্রবণে আমার কাছে 9.8 গ্রাম 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড ছিল। সেখানে আমরা 1000 মিলিলিটার দ্রবণে পেয়ে গিয়েছি আমাদের কাছে
19.6 গ্রাম দ্রব রয়েছে। কিন্তু এখন আমাদের বিষয় হচ্ছে মোলারিটি কত। যেহেতু আমরা বলেছি যে 1 লিটার দ্রবণ, সেই 1 লিটার দ্রবণ নিয়ে আমাদের কাজ করা শেষ, কিন্তু 1 লিটার দ্রবণে আমরা বলেছিলাম কত মোল দ্রবীভূত থাকে। যখনই আমরা মোলের কথা বলবো তখনই আমাদেরকে চলে আসতে হবে এই সূত্রটুকুতে। আমরা এই সূত্রটুকু নিয়ে কাজ করব। এখন আমরা অলরেডি পেয়ে গিয়েছি যে আমাদের 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে কি পরিমাণে দ্রব রয়েছে, এবং আমরা পেয়েছি আমাদের কাছে 19.6 গ্রাম দ্রব রয়েছে। তাহলে আমরা আমাদের মোলারিটির সংজ্ঞা অনুযায়ী যদি বলতে চাই, আমরা বের করেছি 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে 19.6 গ্রাম দ্রবীভূত রয়েছে। কিন্তু এখন আমাদের যে বিষয়টুকু জানতে হবে সেটা হচ্ছে কত মোল দ্রবীভূত রয়েছে। আমরা মোলের যেই সূত্র সেখান থেকে আমরা বলবো যে N সমান সমান W ডিভাইডেড বাই M। এখানে W হচ্ছে আমি যেই ভরটুকু পেয়েছি 19.6 গ্রাম, এবং আমরা জানি সবাই আমরা কাজ করছি সালফিউরিক অ্যাসিড নিয়ে। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। তোমরা আশা করি খুব সহজেই পেয়ে যাবে। এখন 19.6 ডিভাইডেড বাই 98 গ্রাম, গ্রাম গ্রাম কাটা চলে গেলে আমরা জানি এখান থেকে চলে আসবে 0.2। এইবার একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য করতে হবে, আমি এর আগে বলেছিলাম যে এইখানে মোল এখানে মোলার দেওয়া যাবে না। এখানে এর আগের বার আমরা দিয়েছিলাম মোল। এই বিষয়টুকু একটু বোঝার বিষয় রয়েছে এখানে। আমরা যে এন এর ভ্যালুটা বের করেছি সেটা হচ্ছে 0.2। তার মানে যে বিষয়টুকু দাঁড়ায় আমাদের কাছে 0.2 মোল সালফিউরিক অ্যাসিড রয়েছে। এতটুকু আমরা সকলেই বুঝতে পেরেছি আশা করি, যে আমাদের কাছে 0.2 মোল সালফিউরিক অ্যাসিড রয়েছে। এখন এই 0.2 মোল সালফিউরিক অ্যাসিড যদি 1000 ml দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে, তখন সেই ভ্যালুটুকুকেই আমরা বলতে পারবো 0.2 মোলার। আমি আশা করি সকলে এটা বুঝতে পেরেছো। তাও আমি আরেকবার বিষয়টা রিক্যাপ করছি। এখানে এন এর যে ভ্যালু এসেছে সেটা হচ্ছে 0.2, এবং এন এর ভ্যালুটা অবশ্যই হবে মোলে, কিন্তু আমরা হিসেব করছিলাম মোলার। এখন এই 0.2 মোল সালফিউরিক অ্যাসিড যদি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণ কিংবা 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকে, তখনই আমরা বলতে পারবো যে এই যে 0.2 মোল সালফিউরিক অ্যাসিড সেটাই আসলে 0.2 মোলার নির্দেশ করছে। কারণ এখানে আমি বলেছি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.2 মোল সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে। তার মানে এখান থেকে যে বিষয়টুকু আমরা বলতে পারছি যে সালফিউরিক অ্যাসিড এর যেই মোলারিটি, সেই মোলারিটিটা হচ্ছে আসলে কত, 0.2 মোলার। এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টুকু বলতে পারি, আজকের আমাদের যেই বিষয়টুকু ছিল ঘনমাত্রার বিভিন্ন একক। সো ঘনমাত্রাকে আসলে প্রকাশ করা হয় সি দিয়ে, ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করা হয়, কোথাও কোথাও এস দিয়েও প্রকাশ করা হয়। তবে মূলত আমরা যেটা দেখি যে সি দিয়েই আমরা প্রকাশ করি, এবং ঘনমাত্রা সি
আমরা এখানে এর আগে যে উদাহরণটা দেখেছি সেখানে আমরা সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা বের করেছি, তাহলে সেখান থেকে আমরা যে কনক্লুশনটুকু পেলাম যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.2, এবং আমরা যেহেতু আজকে মোলারিটি একক নিয়ে পড়ছি সুতরাং আমরা এই বিষয়টা মোলার এককে বের করেছি, এবং আমরা এজন্য বলবো এখানে 0.2 মোলার এর সালফিউরিক অ্যাসিড রয়েছে। এখন 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড রয়েছে, এই বিষয়টা আমাদেরকে কি ধারণা দেয়? এই বিষয়টা আমাদেরকে ধারণা দেয় পিএইচ সম্পর্কে ধারণা দিবে, পিএইচে গিয়ে কাজে লাগবে। এবং আমরা জানি পিএইচটা অ্যাসিড এবং ক্ষার এর শক্তিমাত্রা নির্দেশ করে, সুতরাং আমরা এখান থেকে যে বিষয়টা সম্পর্কে মোটামুটি বুঝতে পারলাম যে ঘনমাত্রা আসলে আমাদেরকে একটি অ্যাসিড কতটুকু শক্তিশালী বা একটি ক্ষার কতটুকু শক্তিশালী সেই বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা প্রদানে ভূমিকা রাখে। এবং আশা করি তোমরা আজকের ক্লাসে এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছো। এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আশা করি এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। আজকে আমরা আমাদের যেই টপিক ছিল মোলারিটি সম্পর্কে, মোলারিটির একদম সাধারণ ধারণা, মোলারিটির আরও অনেক বিভিন্ন ইকুয়েশন আছে, বিভিন্ন সূত্র রয়েছে, সেগুলো আমরা দেখব। ক্লাসটা আজকের জন্য আর দীর্ঘায়িত করব না, আজকে আমরা মোটামুটি এখানেই শেষ করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমরা এখনও আমাকে জানাতে পারো। আচ্ছা, একজন প্রশ্ন করেছো যে ভাইয়া এসটিপিটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এসটিপিটা যদি আমি বলি এটার পূর্ণ রূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখানে আসলে কিছু গণনার একক নির্ধারণ করা হয়, এই বিষয়টা সম্পর্কে তোমরা আরও সামনের দিকে জানতে পারবে, পরিবেশ রসায়ন চ্যাপ্টারটাতে এ সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে। তো আমরা এই সম্পর্কে আরেকটু জানবো সামনের দিকে। এসটিপিটা শুধু এতটুকু বলে দিই, এসটিপি যেই এসটিপি বলতে আসলে আমরা যে বিষয়টা এখানে বুঝি সেই জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা ধরে নেই 273 কেলভিন, হ্যাঁ 273 কেলভিন বা 0°C, এবং এই ক্ষেত্রে প্রেশারটা ধরে নেওয়া হয় 1 অ্যাটমসফিয়ার প্রেশার। তোমরা হয়তো বা অনেকেই বিষয়গুলো বুঝতে পারছো না, তবে আমরা সামনের দিকে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা যখন পড়বো তখন এই বিষয় সম্পর্কে আমরা আরও বেশি বিস্তারিতভাবে জানতে পারবো বলে আমরা আশা করছি। আমার মনে হচ্ছে যে আজকের যেই ক্লাস ছিল, আজকের ক্লাসে আমাদের যে টপিক নির্ধারিত টপিক ছিল সেই সম্পর্কে আর কারো কোনো কিছু জানার নেই, আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, সেহেতু আমরা আজকের টপিকটা এখানেই শেষ করব। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসগুলোতে আমাদের আবার দেখা হবে, এবং আমরা সকলেই জানি সানরাইজ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমাদের জন্য এইচএসসি যারা প্রথম বর্ষের ছাত্র রয়েছে তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো আয়োজন করা হয়েছে, এবং পরবর্তীতে আমরা মূল ক্লাসে প্রবেশ করব, এবং মূল ক্লাসে চলে গেলে আমরা সেখানে সিকুয়েন্সিয়ালি আগাবো। তাহলে আমরা আজকের যে ক্লাসটুকু ছিল এখান পর্যন্তই শেষ করছি। সামনের ক্লাসগুলোতে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ।